প্রিয় ছাত্রছাত্রীরা, পড়ে শোনাচ্ছিলাম প্রভাত কুমার মুখোপাধ্যায়ের লেখা বিখ্যাত ছোটগল্প রসময়ী রসিকতা। গল্পের একদম শেষে প্রায় চলে এসেছি। এর আগে অবধি তোমরা জানলে যে ক্ষেত্রমোহন বাবু এবং রসময়ী অসুখী দাম্পত্য জীবন ছিল। ক্ষেত্রমোহন বাবু বিয়ে করতে চেয়েছিলেন রসময়ীর উপস্থিতিতে, কিন্তু ঝাঁঝালো রসময়ী তা বেঁচে থাকতে বারবার ভেস্তে দিচ্ছিল। রসময়ী যখন মরে গেল তখন ক্ষেত্রমোহন বাবুর পথ পরিষ্কার হয়ে গেল। ক্ষেত্রমোহন বাবু আবার বিয়ের উদ্যোগ শুরু করলেন, কিন্তু সেই সময় তার কাছে এলো রসময়ীর প্রেরিত চিঠি। সেই ভৌতিক চিঠিকে কেন্দ্র করে রসময়ের মধ্যে ভয় সৃষ্টি হলো এবং ভয় থেকে গল্পে হাস্যরস আনয়ন হয়েছে। এবং মনোহর বাবু, যিনি ছিলেন থিওজফিস্ট, আর সুরেন্দ্র বাবু, যিনি ভূতে বিশ্বাস করতেন না, তাদের মধ্যে একটা তর্ক বিতর্ক শুরু হয়ে গেল যে চিঠিটা কোনো ভূতে লিখেছে নাকি কেউ জাল করে লিখেছে। এই নিয়ে বাকবিতণ্ডা শুরু হয়ে গেল। খুড়ামশাই কোথায় বেড়াইতে গিয়েছিলেন, সন্ধ্যার পর বাড়ি ফিরিয়া আসিয়া দ্বিতীয় পত্রের কথা শুনিয়া বলিলেন, দেখো ক্ষেত্র, ব্যাপারটা ক্রমেই গুরুতর হয়ে দাঁড়ালো। তাহলে দুটো পত্র এলো রসময়ীর লেখা। বিবাহটা এখন না হয় বন্ধই রাখা যাক। আগে খুড়ামশাই বিয়ে করার জন্য ক্ষেত্রমোহনকে উৎসাহ দিচ্ছিলেন, কিন্তু দুটো চিঠি আসার পরে খুড়ামশাই বলল যে ব্যাপার গুরুতর, বিয়েটা এখন বন্ধ থাক। আমার মতে বৎসর পূর্ণ হলেই গয়ায় গিয়ে একটা পিণ্ড দিয়ে এসো। 1 বছর হয়নি, পিণ্ড দেওয়া হয়নি, তাই এখন তিনি অশুভ মনে করলেন বিয়ে করাটা। পিণ্ড দিয়ে এসে উদ্ধার হয়ে যাবেন। বৎসর পূর্ণ হতে তো আর বেশি দেরি নেই, আর মাসখানেক বলেই হয়, তখন নির্বিঘ্নে শুভকর্ম শেষ করা যাবে। ক্ষেত্রবাবু বললেন, তা বেশ, সেই ভালো কথা। কন্যার পিতাকে বলিয়া কহিয়া বিবাহের দিন পিছাইয়া দেওয়া হলো। নিমন্ত্রণপত্র সমস্ত প্রত্যাহিত হইল। গয়া শ্রাদ্ধ সারিয়া আসিয়া ক্ষেত্রবাবু বিবাহ করিবেন, ইহা সকলেই জানিতে পারিল। ক্ষেত্রবাবুর হস্তে একটা বড় জালিয়াতির মোকদ্দমার তদবিরের ভার হইয়াছে। মোকদ্দমাটি দায়রা সোপর্দ হইয়াছে। শেষ না হলে ক্ষেত্রবাবু গয়া যাইতে পারিতেছেন না। ফরিয়াদি পক্ষের সাক্ষীদিগকে সমস্ত দিন ধরিয়া তালিম দিতে হইয়াছে। মোকদ্দমার পূর্বদিন সন্ধ্যাবেলা কাছারি হইতে ফিরিবার সময় রসময়ী তৃতীয় পত্র ক্ষেত্রবাবুর হস্তগত হইল। তাহাতে অন্যান্য কথার সঙ্গে লেখা আছে, শুনিলাম নাকি গয়ায় আমার পিণ্ডি দিতে যাইতেছ। ভাবিয়াছ বুঝি পিণ্ডি দিলে আমি উদ্ধার হইয়া যাব, তখন স্বচ্ছন্দে বিবাহ করিবে। গয়ায় যদি যাও তবে চোরের বেশ ধরিয়া রেলগাড়িতে প্রবেশ করিয়া তোমার বুকে ছোড়া বসাইয়া দিব। ক্ষেত্রবাবুর আর বাড়ি যাওয়া হইল না। কাছারির পোশাকেই মনোহরবাবুর বাড়ি গিয়া তাহাকে পত্র দেখাইলেন। মনোহরবাবু পত্র পড়িয়া বলিলেন, এ যে বড় বিপদ দেখছি, বিবাহ করবার কল্পনা আপনাকে পরিত্যাগ করতে হলো। ক্ষেত্রবাবু বলিলেন, আচ্ছা মশাই, অশরীরী আত্মা বুকে ছুরি বসিয়ে দিতে পারে? আপনার থিওজফি শাস্ত্রে কি বলে? মনোহরবাবু একখানি মোটা বই আলমারি হইতে পারিয়া এক স্থান খুলিয়া বলিলেন, এই সম্বন্ধে থিওজফি শাস্ত্রের মত এই, মুক্তাত্মগণ সাধারণত অশরীরী, কিন্তু কখনো কখনো তারা নিজেকে মেটেরিয়ালাইজ অর্থাৎ জড়দেহ সম্পন্ন করে থাকেন। তাদের এমন ক্ষমতা আছে যে বায়ু থেকে, গাছপালা থেকে, ভূমি থেকে, এমনকি কাছাকাছি মানুষের দেহ থেকে আবশ্যক পদার্থগুলি সংগ্রহ করে নিজ দেহ ধারণ করেন। সুতরাং সেই অবস্থায় বুকে ছুরি বসিয়ে দিতে পারা কিছু আশ্চর্য নয়। আর এও বিবেচনা করুন না, যে হস্তকলম ধরে চিঠি লিখতে সক্ষম সে হস্ত ছুরি ধরতে পারবে না কেন? তাহলে থিওজফিস্ট মনোহরবাবু ভূতে বিশ্বাস করতেন। তিনি বললেন যে অশরীরী হলেও সে কিন্তু জড়দেহ ধারণ করে তার যা শত্রুকে ছুরি বসাতে পারে। ক্ষেত্রমোহনবাবু কিয়ৎক্ষণ চিন্তা করিলেন, শেষে বলিলেন, দেখুন, এ পত্রগুলো জাল কিনা সেটা একবার ভালো করে তদন্ত করতে হচ্ছে। আমি বলি কি, এই যে কলকাতা থেকে হস্তলিপি বৈজ্ঞানিক আমাদের দায়রার মোকদ্দমার সাক্ষী দিতে আসছেন, তাকে দিয়ে এই চিঠিগুলো পরীক্ষা করালে হয় না। ক্ষেত্রমোহনবাবু ভয়ও পাচ্ছেন, ঠিক তার পুরোটা বিশ্বাসও হচ্ছে না। তিনি ওই হাতের লেখা পরীক্ষা করাতে চাইলেন। থিওজফির বাবুটি ক্ষেত্রমোহনের এই সন্দেহবাদে মনে মনে বিরক্ত হলেন। প্রকাশ্যে বলিলেন, তা যদি আপনার ইচ্ছা হয় পরীক্ষা করাতে পারেন। পরদিন দায়রায়
জালের মোকদ্দমাটির বিচার আরম্ভ হইল। হস্তলিপি বৈজ্ঞানিক সফটমোর সাহেব সাক্ষ্য প্রদান করিলেন। দিন শেষে কাছারির পর ক্ষেত্রমোহন ডাক বাংলায় গিয়া সফটমোর সাহেবকে ভৌতিক পত্র তিনখানি দিলেন। তুলনার জন্য রসময়ীর কয়েকখানি পুরাতন আসল পত্রও দিয়া আসিলেন। সাহেব বলিলেন, করল প্রাতে পরীক্ষার ফলাফল জানাইব। পরদিন প্রাতঃকালে সরকারি উকিল মনোহরবাবুকে সঙ্গে লইয়া ক্ষেত্রমোহন আবার ডাক বাংলায় উপস্থিত হইলেন। সাহেব বলিলেন, পরীক্ষাধীন পত্র তিনখানি এবং আসল পত্রগুলি সমস্তই এক হস্তের লেখা। ইয়া শুনিয়া ক্ষেত্রবাবুর মুখখানি ছোট হইয়া গেল। মনোহরবাবু বলিলেন, সাহেব অনুগ্রহ করিয়া একখানি সার্টিফিকেট দিতে পারেন। সাহেব মনে করিলে নিশ্চয়ই এই পত্র লিয়া একটা মামলা মোকদ্দমা হইবে। আবার সাক্ষী দিতে আসিয়া কি পাওয়া যায়, ফি পাওয়া যাইবে। সুতরাং আহ্লাদের সহিত তিনি সার্টিফিকেট লিখিয়া দিলেন। বাসায় যাইতে যাইতে মনোহরবাবু ক্ষেত্রবাবুকে বলিলেন, এই চিঠিগুলির নকল আর সাহেবের সার্টিফিকেট যদি আমাদের থিওসফিক্যাল রিভিউ নামক মাসিক পত্রে ছাপাতে পাঠায়, তাতে আপনার কোনো আপত্তি আছে কি? আমরা যাকে স্পিরিট রাইডিং বলি তার সুন্দর অকাট্য প্রমাণ হবে। ক্ষেত্রবাবু বলিলেন, তাতে আমার আপত্তি নেই। পরবর্তী সংখ্যা থিওসফিক্যাল রিভিউ পত্রে সার্টিফিকেট সহ চিঠিগুলি ছাপা হইয়া গেল। নানা স্থান হইতে বড় বড় থিওসফিস্টগণ ক্ষেত্রমোহন বাবুকে পত্র লিখিতে আরম্ভ করিলেন। কেউ কেউ হুগলিতে আসিয়া পত্রগুলি সচক্ষে দেখিয়া বিস্ময়ে অভিভূত হইতে লাগিলেন। থিওসফিস্ট মহলে ক্ষেত্রবাবুর পসারের আর সীমা নাই, কিন্তু ইহাতে তিনি কিছুমাত্র সান্ত্বনা লাভ করিলেন না। পত্রগুলি জাল প্রমাণ হইলে তিনি বিবাহ করিয়া সুখী হইতে পারতেন, ভয়ে গয়ায় গিয়া পিণ্ডদানও করিতে পারিলেন না। তাহার অদৃষ্টে বুঝি বিবাহ আর নাই। চৈত্র মাস আসিল, বসন্তের বাতাস বইতেছে, দোল উপলক্ষে কাছারি বন্ধ। ক্ষেত্রমোহন বাড়িতে বসিয়া নিজ দূরদৃষ্টির বিষয় চিন্তা করিতেছিলেন। এমন সময় একজন আসিয়া সংবাদ দিল, হালি শহরে তাহার শ্বশুর বাড়িতে মহাবিপদ উপস্থিত। দোল উপলক্ষে বাজি পোড়াইতে গিয়া একটা বোম ফুটিয়া তার ছোট সম্বন্ধী সুবোধ বিশেষ আঘাতপ্রাপ্ত হইয়াছে। তাহাকে হুগলির হাসপাতালে আনা হইয়াছে। শুনিয়া ক্ষেত্রবাবু থাকিতে পারিলেন না, গাড়ি ভাড়া করিয়া হাসপাতাল অভিমুখে ছুটলেন। সেখানে গিয়া দেখিলেন ছেলেটির অবস্থা সংকটাপন্ন। বিছানার নিচে মেঝের উপর বসিয়া বিধবা বিনোদিনী রোদন করিতেছেন। ক্ষেত্রমোহনকে দেখিয়া তিনি আরও রোদন করিতে লাগিলেন। সমস্ত দিন ঔষধ প্রয়োগ ও শুশ্রূষা চলিল। সন্ধ্যার দিকে ডাক্তারেরা বলিলেন, আর প্রাণের আশঙ্কা নাই। ক্ষেত্রমোহন শালিকাকে বলিলেন, ঠাকুরজি সন্ধ্যা হলো, এইবার বাড়ি চলো। বিনোদিনী বলিলেন, আমি সুবোধকে ছেড়ে বাড়ি যেতে পারবো না। সমস্ত দিন অনাহারে আছো, স্নানাহার পর্যন্ত হলো না। তা না হোক, আমি যেতে পারবো না। অবস্থা বুঝিয়া হাসপাতালে ডাক্তারেরা বলিলেন, আপনাকে বাড়ি যেতে হবে, এখানে তো রাত্রে থাকতে পারবে না, কাল সকালে আবার আসবেন। এখন আর কোনো ভয় নেই, বিপদ যা তা কেটে গেছে, আমরা সেবা শুশ্রূষা করব, আপনার কোনো চিন্তা নেই, আপনি বাড়ি যান। অনেক বুঝাইতে বিনোদিনী সম্মত হইলেন। ক্ষেত্রমোহনকে বলিলেন, তুমি তবে আমায় হালিশহরে নিয়ে চলো, রাত্রে সেখানে থাকবা, কাল ভোরে আবার এখানে আমায় পৌঁছে দিতে হবে। ক্ষেত্রমোহন তাহাই করিলেন। হালিশহরে রাত্রি কাটিল। ভোরে উঠিয়া স্বহস্তে এক ছিলিন তামাক সাজিয়া ক্ষেত্রমোহন ধূমপান আরম্ভ করিয়াছেন। এমন সময় বাড়ির বাইরে মহা গণ্ডগোল উপস্থিত হইল। তাড়াতাড়ি হুঁকা রাখিয়া বাইরে গিয়া দেখিলেন লাল পাগড়িতে বাড়ি ঘেরাও করিয়া ফেলিয়াছে। অশ্বপৃষ্ঠে স্বয়ং পুলিশের সুপারিনটেন্ডেন্ট সাহেব দুয়ারে দাঁড়াইয়া, সঙ্গে কয়েকজন দারোগা ও হেড কনস্টেবল আছে। পুলিশ সাহেবের সঙ্গে ক্ষেত্রবাবুর পরিচয় ছিল। নত হইয়া সাহেবকেও সেলাম করিলেন। সাহেব চুরুট মুখে বলিলেন, হ্যালো মুখটিয়ার, তুমি এখানে কি করিতেছ? বানানগুলো দেখতে হবে, সাহেবরা যেভাবে আর কি কথা বলে সেইভাবে লেখা আছে। হ্যাঁ, তুমিকে টুমি, ট, আর সেখানে না লিখে হেকানে, কি না লিখে খি, করিতেছ না খড়িতেছে। ক্ষেত্রবাবু বলিলেন, হুজুর, এই আমার শ্বশুরবাড়ি। ইহা তোমার শ্বশুরবাড়ি আছে? উটম, আমি তোমার শ্বশুরবাড়ি সার্চ করিবে। কেন হুজুর? এখানে বোমা তৈরি হয় কিনা দেখিবে। ইয়া সার্চ ওয়ারেন্ট আছে, বলিয়া সাহেব সার্চ ওয়ারেন্টখানা ক্ষেত্রবাবুর হস্তে প্রদান করিলেন। ক্ষেত্রবাবু সেখানে উল্টিয়া পাল্টিয়া দেখিয়া সাহেবের হাতে ফিরিয়া দিলেন। বলিলেন, হুজুর মালিক যা ইচ্ছা করতে পারে। সাহেব বলিলেন, স্ত্রীলোক ঘনকে লুকাইয়া রাখো। পুলিশ গৃহমধ্যে প্রবেশ করিল। স্ত্রীলোকগণের মধ্যে কেবল বিনোদিনী, তিনি পুলিশের ভয়ে কোথাও লুকাইবার প্রয়োজন দেখিলেন না। হরিনামের মালাটি হাতে করিয়া উঠানে তুলসীতলায় বসিয়া রইলেন।
খানা তল্লাশি আরম্ভ হইল। বন্দুক, বারুদ, ডিনামাইট, বোমা, বর্তমান রণনীতি, যুগান্তর, গীতা, দেশের কথা, রিভিউ অফ রিভিউজ প্রভৃতি কিছুই বাহির হইল না। বাহির হইল হিন্দু সৎকর্মমালা, গুপ্তপ্রেস পঞ্জিকা, কাশিদাসী মহাভারত এবং একখানা বটতলা ছেঁড়া উপন্যাস। ক্ষুদ্র বা বৃহৎ কোনো দেশনায়কের কোনো ছবি বাহির হইল না। বাহির হইল কেবল খানকত কালীঘাটের পট এবং একখানা আর্ট স্টুডিওর গণেশ মূর্তি। জমিদারের খানকত পুরাতন দাখিলা এবং একটা ধুলিমলিন চিঠির ফাইল বাহির হইল। বিনোদিনীর বাক্স হইতে বাহির হইল এক বান্ডিল চিঠি এবং খানকতের ঠিকানা লেখা সাদা খাম। সমস্ত জিনিস উঠানে আনিয়া জমা করা হইল। একজন দারোগা কাগজপত্রগুলির ফিরিস্তি প্রস্তুত করিতে লাগিলেন। ক্ষেত্রমোহনও সেইখানে বসিয়াছিলেন। তিনি দেখিলেন সাদা খামগুলির প্রত্যেকখানিতে তাহারই শিরোনামে লেখা এবং রসময়ীর হস্তাক্ষর। পুলিশ সাহেবের অনুমতি লইয়া খাম ও চিঠিগুলি ক্ষেত্রবাবু পরীক্ষা করিতে লাগিলেন। খানকুড়ি চিঠি রইয়াছে, সমস্তই বেগুনি রঙের ম্যাজেন্টা কালিতে রসময়ীর হস্তাক্ষরে লিখিত। কয়েকখানি চিঠি খুলিয়া ক্ষেত্রবাবু পাঠও করিলেন। নানা অবস্থা কল্পনা করিয়া অনুমানে পত্রগুলি লিখিত। কোনো কোনোটাতে বটগাছে বাসস্থানের কথা উল্লেখ আছে। একখানাতে আছে, গয়ায় পিণ্ডদান করিয়া আসিয়াছ বলিয়া মনে করিও না, আমি আর তোমার অনিষ্ট করিতে পারি না। এখনো রশিবামনি তোমার ঘাড় মটকাইতে পারে। একখানাতে রইয়াছে, শুনিলাম বিবাহের দিন স্থির হইয়াছে, এখনো সাবধান। একখানাতে আছে, করল তোমার বিবাহ, এত মানা করিলাম কিছুতেই শুনলে না। আচ্ছা, বাসর ঘরে আগুন জ্বালাইয়া তোমাকেও তোমার বৌদিকে পোড়াইয়া মারিব। সমস্ত ব্যাপারটা দিনের আলোর মতো তখন ক্ষেত্রমোহনের নিকট পরিষ্কার হইয়া গেল। বিনোদিনী তুলসীতলায় বসিয়া সমস্ত দেখিতেছিলেন। ক্ষেত্রমোহন বলিলেন, ঠাকুরজি এসব কি? ঠাকুরজি আপন মনে মালা জপ করিয়া যাইতে লাগিলেন। তাহলে এইখানে গল্প শেষ হলো। শুধু ক্ষেত্রমোহনের কাছে ব্যাপারটা পরিষ্কার হলো তা নয়, সমজদার পাঠকও কিন্তু বুঝতে পারল যে এটা রসময়ী সত্যি রসিকতা করেছিল। এটা কোনো ভৌতিক চিঠি নয় বা কেউ জাল করেনি, এটা সত্যিকারের রসময়ীরই রসিকতা ছিল। তাহলে একটা মজার গল্প, কৌতুক কাহিনী। যদিও এই গল্পে সমাজ সচেতনতার পরিচয় প্রভাত কুমার দিয়েছেন, তখনকার সমাজে যে বহু বিবাহ ছিল সেইটার দিকেও কিন্তু তিনি আর কি সেই সম্পর্কেও সচেতন করেছেন। তাহলে গল্পে ক্ষেত্রমোহন উল্লেখযোগ্য চরিত্র, আর রসময়ী উল্লেখযোগ্য চরিত্র, আর রসময়ীর দিদি বিধবা বিনোদিনীরও কিন্তু উল্লেখযোগ্য ভূমিকা আছে। তাহলে গল্পটা কেমন লাগলো অবশ্যই তোমরা জানিও, আমাকে তোমাদের মতামত জানিও। প্রভাত কুমারের কোনো লেখা তোমরা পড়েছো কিনা, আর প্রভাত কুমারের লেখা কোন গল্প তোমাদের সবচেয়ে বেশি ভালো লেগেছে সেগুলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর যারা বাংলা সাহিত্য গল্প পড়তে ভালোবাসো তাদেরকে অনুরোধ করব অবশ্যই প্রভাত কুমারের লেখা গল্পগুলো, বিশেষ করে এই গল্পটা অবশ্যই পড়ো। আর যারা বাংলা সাহিত্য নিয়ে পড়ছো বা বাংলা সাহিত্য নিয়ে ভবিষ্যতে পড়বে তাদেরকে তো এই গল্পটা পড়তেই হবে। যখন তোমরা বাংলা ছোট গল্প পড়বে তখন প্রভাত কুমারের লেখা এই গল্পটা তোমাদের পড়তেই হবে। তাহলে এই ভিডিও আমি আজকে এখানেই শেষ করছি। ভিডিও ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও আর শেয়ার করে দিও। আর এই রকম ভিডিও পেতে আমার চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করো। সবাই ভালো থেকো।